দাদা বাবু, রাতের জন্য কি আনবো? কি খাবেন আপনারা? মাছ ধরতে যাচ্ছি গো সত্য কাকা। তুমি এক কাজ করো দেখি, একটু ভালো দেখি কচু পাতা বা কলা পাতা নিয়ে এসো। পাতুরি খেতে বড্ড মন চাইছে, সেই ছোটবেলার মতো। বেশ বেশ, তাই হবে। কিছু ভালো ভালো সবজিও নিয়ে আসবো সাথে। সাবধানে যাবেন কিন্তু। কিরে রঘু, এমন মুখ শুকনো করে দাঁড়িয়ে আছিস কেন? না মানে দেখ তো, আকাশটা কেমন যেন কালো হয়ে আসছে না? উফ, এবার কিন্তু তোকে কেলাবো। পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যাতে তুই ভয় পাস না? উফ, তোর না সবেতেই বাড়াবাড়ি। আমি প্রথমবার নৌকায় চাপছি, তাও আবার তুই চালাবি, ভয় লাগবে না? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ছোটবেলায় নদীতে অনেকবার নৌকো চালিয়েছি, এতে আমার অভ্যেস আছে। এবার চুপচাপ নৌকায় এসে বসতো। রঘু আমার কলেজের বন্ধু, গ্রামে এই প্রথম আসা ওর। আমরা দুজনই মেডিকেলের ছাত্র। তবে রঘুকে দেখে সেটা বোঝা দেয়, সারাদিন মরা ঘেটেও যে কেউ এত ভীত থাকতে পারে, 2 বছর ডাক্তারি পড়ার পরেও সেটা বিশ্বাস করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। প্রথম বছর তো রক্ত দেখলে মাথা ঘুরে যেত। আমি আবার একদমই উল্টো। গ্রামে মামাবাড়ি হওয়ার সূত্রে ছোটবেলা থেকেই বেশ ডাকাপুকো। আমাদের গরমের ছুটিগুলো সবসময় কেটেছে এই গ্রামেই। মামারা অনেকদিন হলো গ্রাম ছেড়ে শহরের বাসিন্দা হয়েছেন, কিন্তু সে বাড়িটা আজও রয়ে গেছে। আর আমার সেই ডাকাপুকো শৈশব আর কিশোরবেলার দিনগুলোও যেন ওদের মতনই কংক্রিটের আড়ালে আটকা পড়ে গেছে। তাই এবারে সেমিস্টার ব্রেকে কলেজ থেকে 100 কিলোমিটার দূরে এই জঙ্গলে ঢাকা গ্রামের সন্ধান যেই পেলাম, আমি রঘুকে কোনোভাবে রাজি করিয়ে চলে এলাম এখানে। এবারের গরমের ছুটিটা বেশ ভালো কাটবে মনে হচ্ছে। বিরক্ত হয়ে গেলাম এভাবে এক নাগাড়ে একঘেয়েভাবে বসে থাকতে থাকতে। ধ্রুব, ধ্রুব, বলছি মাছ কখন উঠবে রে ভাই? এভাবে থেকে থেকে বকবক করে উঠলে জীবনেও মাছ উঠবে না। তো কি করব, চুপ মেরে বসে থাকবো নাকি? হ্যাঁ, তাই করবি। জঙ্গলে কিন্তু মানুষ খেকো বাঘ আছে, জানিস তো? কি কি বলছিস ভাই? এ কোথায় নিয়ে এলি তুই আমাকে? চুপচাপ বসে থাক। রঘু বেশ ভয় পেয়ে চুপ করে বসে রইল। আমি মুচকি হেসে আবারও মাছ ধরায় মন দিলাম। হঠাৎ দেখি ফাতনাটা নড়ছে। বেশ খুশি হয়ে ছিপে টান দিতে থাকলাম। দেখ রঘু, আমাদের ছিপে মাছ ফেসেছে। বেশ ভারী ঠেকেছে মাছটা, বুঝলি? মনে হচ্ছে আজ রাতে আমাদের এটা দিয়ে খাওয়াটা বেশ জমে যাবে। বলিস কি? টান টান টান। রঘু বেশ উৎসাহ সহকারে ছিপের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু জল থেকে যখন ছিপটা উঠে আসে দেখলাম ছিপে কোনো মাছ গেঁথে নেই, বরং আটকে রয়েছে একটা বাক্স। রঘু বলল, মাছ ধরতে এসে বুঝি গুপ্তধন পেলাম। এদিকে দে দেখি তো, খুলে দেখি কি খাজানা এলো হাতে। বাক্সটা খুলতেই দুজনেই চমকে উঠলাম। বাক্সের ভেতর থেকে রক্তমাখা দাঁত বের করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে একটা মরার খুলি। রঘু চিৎকার দিয়ে নৌকার এক কোনায় ছিটকে চলে গেল। ভয়ে ছিপটা পড়ে গেল আমার হাত থেকে, আর খুলিটা ঢুকে গেল নৌকার পাটাতনের ভেতরে। ওটা কি ছিল ধ্রুব? মানুষের মাথার খুলি এই নদীতে কি করে এলো, তাও আবার নদীর মাঝে? খুলিটা দেখে আমিও বেশ ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু এটা কোনোভাবেই রঘুকে বুঝতে দেয়া ঠিক হবে না, নইলে ও আরো ভয় পেয়ে যাবে। বললাম, আহা, এত ভয় পাচ্ছিস কেন বলতো? হবে কেউ এখানে নদীতে ডুবে মারা গিয়েছিল, আর কুমির তার দেহটা খেয়ে মাথাটা বাকি রেখেছে, এতে ভয় পাওয়ার কি আছে? ভয় পাবো না? তুই আমায় আগে বলেছিলি এখানে কুমিরের উপদ্রব রয়েছে। বাঘ কুমির এসবের মাঝে আমি নেই। অনেক মাছ ধরা হয়েছে, এবার চল তো ফেরত যাই। রঘুর কথার সাথে সাথে আকাশটাও কেমন মেঘলা হয়ে আসতে শুরু করলো। থেকে থেকে মেঘও ডাকছে কিছুক্ষণ ধরে। রঘু বলল, দেখ, এবার তো মনে হচ্ছে ঝড় জলও শুরু হবে। এখানে থাকলে বিপদে পড়ব। ঠিকই বলেছিস। এ অবস্থায় নদীতে থাকাটা একদম বুদ্ধিমানের কাজ হবে না। চল ফেরত যাই। দাঁড়া দাঁড়া, ওই অলক্ষণে খুলিটাকে আবার নদীতে ফেলে দিই। ওটা নৌকায় থাকলে আমি আর তোর সাথে যাচ্ছি না, এই বলে দিলাম। উফ, সত্যিই বলে সবাই, তুই একটা ভিতুর ডিম। দাঁড়া দেখছি। আশ্চর্যজনকভাবে নৌকার চারদিকে তন্ন তন্ন করে খুঁজেও খুলিটা আমরা কোথাও দেখতে পেলাম না।
রঘু বলল, কিরে, খুলিটা কোথায় গেল বলতো? জানি না, হয়তো পাটাতনের একদম নিচে ঢুকে গেছে। আর তুই ওই খুলিটা নিয়ে কেন পড়ে আছিস এখনো? ওই খুলির মালিক তোকে রাত দুপুরে ঘুম থেকে তুলে নিয়ে যাবে, সেই নিয়ে ভয় পাচ্ছিস বুঝি? ভালো হচ্ছে না কিন্তু। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমি আর রঘু কোনো রকমে নৌকাটা পাড়ে ভিড়িয়ে দৌড়ে গিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম। রঘু বলল, কিরে ধ্রুব, কোথায় এসে পড়লাম? এখান থেকে তো আমরা রওনা দিইনি। এই ঝড় বৃষ্টির মধ্যে কোন দিকে যেতে হবে ঠিক বুঝতে পারছিলাম না, তাই নৌকোটা আগে পাড়ে ভিড়ালাম। কি বলছিস এসব? ঘন জঙ্গলে এভাবে রাস্তা হারালি? আবার চুপ করে একটু দাঁড়া না বাপু, বৃষ্টিটা কমতে দে একটু। ওটা কি ছিল? আরে আবার কি হলো? কোনটা? জঙ্গলের মধ্যে ঝোপের আড়াল দিয়ে কি একটা কালো ছায়ার মতো চলে গেল। কই, আমি তো কিছু দেখতে পেলাম না। তোর চোখের ভুল হবে হয়তো। এই কথা বলতে না বলতে ঘাড়ের উপর অনুভব করলাম এক গরম বাতাস। মনে হলো কে যেন ফুসফুস করে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। চমকে ফিরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। এই বৃষ্টি তো মনে হচ্ছে না কমবে রে ধ্রুব। এদিকে আলো কমে আসছে, আমাদের কাছে তো কোনো টর্চ বা আলো নেই। যা বলেছিস, মহা মুশকিলে পড়া গেল তো। আর এ তো পুরো নির্জন জায়গা, কারো থেকে যে কোনো সাহায্য চাইবো সে উপায়ও তো দেখতে পাচ্ছি না। এই দাঁড়া দাঁড়া, ওই দেখ দূরে একটা লোক দেখা যাচ্ছে না? ছাতা নিয়ে নদীর পাড়ে বসে রয়েছে। রঘুর কথা শুনে ও যেদিকে নির্দেশ করলো সেদিকে তাকালাম। দেখলাম একটা লোক নদী পাড়ে ছাতা নিয়ে বসে রয়েছে। এত বৃষ্টিতে লোকটাকে ওভাবে বসে থাকতে দেখে একটু অবাকই হলাম, কিন্তু আমি কিছু বলার আগেই রঘু তাকে ডাক দিতে শুরু করলো। মশাই, আরে ও মশাই, বলি শুনছেন? এইদিকে একটু আসুন না, বড্ড বিপদে পড়েছি। বেশ কিছুক্ষণ হাঁক ডাকের পর লোকটা আমাদেরকে দেখতে পেল। নদীর ধার থেকে উঠে ছাতা মাথায় দিয়ে কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাদের দিকে আসতে থাকলো লোকটি। কাছে আসার পর দেখলাম কেমন যেন ফ্যাকাশে গোছের একজন মানুষ। বেটে হলেও স্বাস্থ্য মোটামুটি ভালোই, হাতে একটা লণ্ঠন। আমাদের দেখে পিতলের দাঁত দুখানা বের করে কেমন যেন একটা হাড় হিম করা হাসি দিল। বলল, কি দাদা বাবুরা, এই ঘোর ঝড় জলে এখানে কি করছেন? আর বলবেন না দাদা, নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলাম, বৃষ্টিতে মোয়া ফাঁসা ফেসেছি। সে তো দেখতেই পাচ্ছি, এই তাপ ছাতা নেই বুঝি? না, আর এই বৃষ্টিতে কোথায় যাব, কোন দিক দিয়ে এসেছিলাম সেসব কিছুই ঠাহর করতে পারছি না। আর জলের স্রোতও এমন বেড়ে গেছে। সে আর বলতে, আপনাদের তো অভ্যেস নেই, এই স্রোতে নৌকা চালানো তো বড়ই কঠিন ব্যাপার। তা বাবু, আপনারা চিন্তা করবেন না, এই বীরজু জেলের সাথে যখন দেখা হয়েছে একদম নিশ্চিন্তে থাকুন। এই নদীর আনাজ কানাজ আমার চেনা। বাহ, বেশ বেশ, কিন্তু যা বৃষ্টি, এর মধ্যে তো কোথাও যাওয়াও বেশ কষ্টের ব্যাপার। এক কাজ করুন বাবু, এই সামনেই আমার বাড়ি, আপনি বরং একটু জিরিয়ে নিন সেখানে। বৃষ্টি কমলেই আমি নিজে গিয়ে আপনাদের রাস্তা দেখিয়ে আসবো। লোকটাকে দেখে একটু সন্দেহজনক লাগলেও তার এই প্রস্তাবে রাজি না হয়ে আর কোনো উপায় ছিল না। আমি আর রঘু দুজনেই ভিজে একসা। রঘু আমার দিকে তাকালে তার চাহনিতে বুঝলাম যে সেও চায় কোথাও একটু দাঁড়িয়ে যেতে। বললাম, বেশ, চলুন তবে। আসুন আসুন দাদা বাবু, আমার পিছন পিছন আসুন। বীরজুকে অনুসরণ করে আমরা চলেই যাচ্ছি তো চলেই যাচ্ছি, তার বাড়ি আসার কোনো নামগন্ধ নেই। বেশ বিরক্ত লাগছে আর ক্লান্ত। যতই এগিয়ে যাচ্ছি জঙ্গল ততই ঘন হয়ে উঠছে, আর অন্ধকার যেন ধীরে ধীরে গ্রাস করছে আমাদের। দাদা, বলছি আপনার বাড়ি আর কত দূর? এই তো বাবু চলে এসেছি। কখন থেকে তো চলে এসেছে বলেই যাচ্ছেন, কিন্তু কোথায়?
ওই যে দেখুন আমার বাড়ি। দেখলাম সত্যিই জঙ্গলে ঝোপঝাড়ে ঢেকে রয়েছে একটা বেশ বড় মাপের একতলা পাকা বাড়ি। দেখে একটু অবাকই হলাম, একজন জেলের এত বড় বাড়ি। রঘু বলল, বাবা মশাই, আপনার বাড়ি তো জব্বর বড় দেখছি। বাবু, এনে আগে এক গুদম ঘর ছিল, অনেকদিন পড়েছিল, তাই আমি বাসা বেঁধেছি। চলুন ভেতরে চলুন। বীরজুর পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরটা একদমই সাদামাটা গুদাম ঘরের মতনই দেখতে, কিন্তু একটা জিনিস দেখে বেশ খটকা লাগলো। দেখে মনে হচ্ছে না এখানে কেউ থাকে বলে। চারদিকে আগাছা উঠে গেছে, কোথাও কোনো আসবাবপত্র নেই। ঘরের মাঝখানে খালি রাখা রয়েছে একখানা চেয়ার, আর এক কোণে মেঝের উপরে একটা চাদর বেছানো রয়েছে। মাফ করবেন বাবু, গরিব মানুষ কিনা অত দামি আসবাব কিনে ঘর সাজাতে পারিনি। ছি 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 ছি, এরকম ভাবে কেন বলছেন? ঝড় জলের মাঝে আশ্রয় দিলেন, সেটাই তো বড় কথা। আপনারা বসুন বাবু। তা কোথা থেকে এলেন আপনারা? ওই বদ্যিবাটি গ্রামে আমাদের মামা বাড়ি ছিল এক সময়। এখন যদি ওনারা থাকেন না এখানে, অনেকদিন হলো, তাই এখানে আর আসাও হয়ে ওঠেনি। একটা টিমটিমে মোমবাতির আলোয় ঘরটা একটু আলোকিত হলেও চারদিকটা এখনো অন্ধকারে ছেয়ে রয়েছে। তার ভেতরেই দেখলাম বদ্যিবাটির নাম শুনে বীরজুর চোখ দুটো কেমন চকচক করে উঠল। ও বলল, বদ্যিবাটির লোক আপনারা? এই রমেশ বাবুর গ্রামের? রমেশ বাবু? সেটা আবার কি? বাবুরা বদ্যিবাটি থেকে এসেছেন, আর রমেশ বাবুকে চেনেন না? উনি ছিলেন 50 বছর আগের প্রতাপশালী জমিদার। উনার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বদ্যিবাটি তো ওনারই গ্রাম। ধুর, একটা গ্রাম কখনো এক একটা লোকের হতে পারে? এখনকার তেমন রাজা মহারাজাদের যুগ আছে নাকি? রঘু কথা বলতেই বীরজু হঠাৎ কেমন যেন ক্ষেপে উঠে বলল, চুপ করুন, অতিথি বলে কিছু বলছি না, কিন্তু ছোট মুখে বড় কথা কইবেন না, বলে দিচ্ছি বাবু। রমেশ বাবুর নামে কোনো কথা আমি শুনবো নি। আহা, আপনি এমন রেগে যাচ্ছেন কেন? ও তো জানে না রমেশ বাবুকে, তাই না? শান্ত হন। দেখুন, এবার বৃষ্টিটা একটু কমেছে, আপনি না হয় আমাদের নিয়ে চলুন এবার। কই বাবু, এখনো তো বৃষ্টি ভালোই পড়ছে। ও বুঝেছি, আমার কথা শুনে রাগ করলেন বুঝি। মাফ করে দেবেন বাবুরা, আসলে অত পড়ালেখা জানা মানুষ নয় তো, কি বলতে কি বলে ফেলি ঠিক থাকে না। বাবুদের তো খিদে পেয়েছে নিশ্চয়ই, আপনি বসুন, আমি কিছু খাবার নিয়ে আসছি। আমরা মানা করার আগেই বীরজু ঘরের বাইরে চলে গেল খোঁড়াতে খোঁড়াতে, আর যাবার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেল। বুঝলি ধ্রুব, জানি তুই ঠাট্টা করবি, কিন্তু এই লোকটার মতিগতি কিন্তু আমার একদমই ভালো ঠেকছে না। না রে, এই প্রথমবার আমিও তোর সাথে একমত। বৃষ্টিটা যে কখন থামবে কে জানে। দুজনে মিলে ভাবছি কি করা যায়। হঠাৎ শুনতে পেলাম একটা কান্নার শব্দ, যেন মনে হলো কোনো মহিলা খুব যন্ত্রণায় কাতর স্বরে কাঁদছে। আওয়াজটা লক্ষ্য করে একটু সামনে এগিয়ে গেলাম। ঘরের এক কোণে চোখ যেতেই চমকে উঠলাম। সেখানে বসে রয়েছে একটা 20-21 বছর বয়সী মেয়ে। তার হাত পা ক্ষতবিক্ষত, পরনের জামাখানা ছিঁড়ে একসা হয়ে রয়েছে, গায়ের রং কেমন ফ্যাকাশে। হাঁটুতে মুখ গুজে সে এক নাগাড়ে কেঁদে চলেছে। কে তুমি? এই ঘরে কিভাবে এলে? মেয়েটি মুখ তুলে চাইল, বলল, তোমরা যদি এখান থেকে চলে না যাও, ও শেষ করে ফেলবে তোমাদের, যেমন আমাকে আর আমার মা বাবাকে করেছিল। পালিয়ে যাও, যাও বলছি। কথা শেষ করেই মেয়েটি আমাদের চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে গেল। রঘু আর আমি দুজনেই ভয়ে থরথর করে কাঁপছি। ধ্রুব, এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না। গুলিমার বৃষ্টিকে, এখান থেকে এক্ষুনি চল, কোথাও না কোথাও ঠিক রাস্তা পেয়ে যাব। যা বলেছিস, চল এক্ষুনি বেরিয়ে পড়ি। দরজার দিকে দুজনেই দৌড়ে গেলাম। দরজা খোলার চেষ্টা করে বুঝতে পারলাম বীরজু দরজাটা বাইরে থেকে বন্ধ করে রেখেছে। দরজা খোলার জন্য দুজনেই প্রাণপণে চেষ্টা করে চলেছি। এমন সময় বাইরে থেকে দরজা খুলে বীরজু ঘরে ঢুকলো। তাকে দেখে আমরা কয়েক পা পিছিয়ে গেলাম। ও বলল, বাবুরা খেয়ে নিন, নিজের হাতে বানিয়ে এনেছে আপনাদের জন্য। আপনি আপনি দরজা বাইরে থেকে বন্ধ করে কেন গেছিলেন?
কই না তো। ও বুঝেছি, এই দরজাটায় কিছু গড়বড় আছে, নিজে থেকেই আটকে যায় আর বাইরে থেকে না খুললে খোলে না। ও আচ্ছা, আপনি খাবারটা রেখে দিন, আমরা এখন বেরোবো। কি বলছেন দাদা বাবু, আমি এত কষ্ট করে খাবার বানিয়ে এলাম, খেতে তো আপনাদের হবেই। বীরজু আমাদের পথ আটকে দাঁড়ালো। বললাম, দেখুন, আমাদের পথ ছেড়ে দিন, দেরি হয়ে যাচ্ছে ফিরতে, আমাদের এখন যেতে হবে। খাবারটা খেয়ে নিন বাবু, না হলে আপনাদের এখান থেকে বেরোতে দিচ্ছি না, খান বলছি। বীরজুর গলাটা এমন অস্বাভাবিক শোনালো যে আমাদের ভয়ে কণ্ঠস্বর রোধ হয়ে গেল। আর কথা না বাড়িয়ে খেতে শুরু করলাম। কিছুক্ষণ খাওয়ার পরে মাথাটা কেমন ঘুরতে শুরু করলো, জ্ঞান হারালাম দুজনেই। জ্ঞান ফিরতেই দেখলাম আমরা দুজনে ঘরের এক কোণে বাঁধা অবস্থায় রয়েছি। ঘরে আর কেউ নেই। জানালার সামনে কিছু কালো ছায়া ঘোরাফেরা করছে। কোনো রকমে গা ঘেঁষে ঘেঁষে যখন জানালার কাছে গেলাম, দেখতে পেলাম বীরজু একটা কালো ছায়ার সাথে কথা বলছে। ছায়ার দিকে তাকিয়ে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও মুখ কোনো মানুষের নয়। বুঝতে পারলাম আমরা পিশাচের কবলে পড়েছি। রে বীরজু, আমার খাবার এনেছিস? হ্যাঁ কর্তা মশাই, এনেছি বই কি। জান না, একটিবার দেখুন ঘরে গিয়ে, দুটো তাজা তাজা মানুষ এনেছি বদ্যি বাড়ি থেকে। বেশ বেশ, কতদিন পরে মন ভরে তাজা রক্ত খেতে পারবো। দরজা খুলে সেই কালো ছায়া আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো। তার ভয়ঙ্কর জিভ থেকে টপটপিয়ে জল গড়িয়ে পড়ছে। ধ্রুব, আজ আমাদের শেষ দিন ভাই। উপরওয়ালাকে ডাকতে থাক ভাই, এছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না এখান থেকে। এমন সময় হঠাৎ করে আমাদের চোখের সামনে উদয় হলো কিছু অশরীরী। মহিলা, বুড়ো, বাচ্চা সবই রয়েছে সেই অশরীরীদের দলে। সবাই মিলে হামলে পড়ল সেই ছায়ার উপর। বলল, তোদের দুজনকে আমরা নিরীহ মানুষদের ক্ষতি করতে দেব না, আজ তোদের শেষ দিন। আমি আর রঘু হতবাক হয়ে দেখতে থাকলাম সেই অশরীরীদের লড়াই। হঠাৎ সেই মেয়েটি ভিড় ঠেলে এগিয়ে এলো আমাদের সামনে। বলল, চিন্তা করো না, আমরা দেখব যাতে ওরা তোমাদের কোনো ক্ষতি না করে। দরজা খোলা আছে, আর এখানে এক মুহূর্তও থেকো না। জঙ্গল ধরে সোজা চলতে থাকো, একটা গ্রাম দেখতে পাবে। এ কথা শুনে আমি আর রঘু দৌড়ে বেরিয়ে গেলাম। পেছনে তখনও অশরীরীদের কোলাহল। আমরা ঠিক কতক্ষণ চুপছাট পেরিয়ে ছুটে চলেছি মনে নেই। সামনে দেখতে পেলাম একটা গ্রাম। একটা চায়ের দোকানে বসে গল্প করছে কিছু লোক। দোকানের বেঞ্চে গিয়ে লুটিয়ে পড়লাম। আরে মশাই, আপনাদের কি হয়েছে? এদিক থেকে কোথা থেকে এলেন? একটু জল হবে? হ্যাঁ, এই নিন। কি হয়েছে আপনাদের বলুন তো, এমন ভাবে হাঁপাচ্ছেন, মুখ চোখের অবস্থাও বিশেষ ভালো দেখছে না। আপনারা বীরজু জেলের কবল থেকে রক্ষা পেয়েছেন। কে এই বীরজু জেলে? আজ থেকে বহু বছর আগে এই বদ্যি বাড়িতে এক অত্যাচারী জমিদার বাস করত। গ্রামের লোকজনের জমি দখল করার জন্য সে তাদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে নদীতে ফেলে দিত। আর এই কাজে তাকে সাহায্য করত বীরজু জেলে। সেই জমিদারির হয়ে সব কাজ করে দিত। একদিন গ্রামের কিছু সাহসী লোকজন মিলে জমিদার আর বীরজুকে তুলে নিয়ে এসে খুন করে আর ওই কারখানার নিচে পুঁতে দেয়। শোনা যায় এখনো বীরজু জেলেই জঙ্গলে ঘুরে বেড়ায় মানুষ মারার নেশায়। আর সেই জমিদার এখনো অব্দি পিশাচ হয়ে বীরজু নিয়ে আসা মানুষদের রক্ত খায়। সেদিনের সেই বিভীষিকাময় সন্ধ্যার পর থেকে অনেকদিন আর অ্যাডভেঞ্চার করার সাহস হয়ে ওঠেনি। বীরজু জেলের সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর এখনও মাঝে মাঝে আমাদের কানে ভাসে।